খড়গপুর সদর, খড়গপুর থেকে আপনার বন্ধু, আপনার সহকর্মী, আপনার দলের কর্মী হিরণ এবার টিকিট পায়নি। দিলীপ দা, দিলীপ ঘোষ এবার টিকিট পেলেন। দিলীপ দা পেলেন, হিরণ পেল না। বন্ধুর জন্য খারাপ লাগা এবং দলীয় কর্মী যিনি রয়েছেন, দলীয় নেতা যিনি রয়েছেন, তিনি টিকিট পেলেন, সেটা নিয়ে কিছু বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে দিলীপ ঘোষ এবং হিরণ এই দুজনের সঙ্গে কোনো রকম তুলনা করাই যায় না। ডেফিনেটলি হিরণ পরিশ্রম করেছে, সে লড়াই করেছে, জিতেছে, ওখান থেকে এমএলএ এবং কাউন্সিলরও হয়েছে। কিন্তু দিলীপ ঘোষ দীর্ঘদিনের একজন লড়াকু মেঠো নেতা, মাটি যাকে চেনে। তো ফলত দুজনের মধ্যে তুলনা হয় না। আর পার্টির ক্ষেত্রে সিদ্ধান্ত যখন নেন, ভারতীয় জনতা পার্টির মতো, মানে পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, ভারতবর্ষের সর্ববৃহৎ পার্টি, তারা পরিষ্কার দেখতে চান যে কোন মাটিতে কাকে এই মুহূর্তে বেশি প্রয়োজনীয়। দেখুন, তৃণমূল একটা বহুমুখী প্রতিভার দুর্নীতিপরায়ণ দল। ফোঁড়ার একটা মুখ হয়, কিন্তু কারবাঙ্কলের যেমন অনেকগুলো মুখ হয়, তেমন তৃণমূলের দুর্নীতির নানাবিধ মুখ। যারা নিজেরা মানুষের চুরি করতে না পেরে অবশেষে নিজেদের মিটিং থেকে নিজেরা নিজেদের মোবাইল এবং জুতো চুরি করে। তো এই ধরনের দস্যু লুটেরা, তাদের সঙ্গে লড়াই করতে গেলে এই মুহূর্তে পরিবেশ কোন কথা বলছে সেই অনুযায়ী কোনো না কোনো জায়গায় প্রার্থীর বদল হয় বা তার স্থানান্তরণ ঘটে বা টিকিট দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেন। দিলীপ ঘোষ হোক, হিরণ হোক, আমি হই বা অন্যান্য যে কোনো প্রার্থী, তারা নিজেরা কেউই ঠিক করতে পারেন না তিনি যতই নবাগত বা যতই অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন নেতা হন বা যাই হন না কেন, যে আমি কোন জায়গা থেকে দাঁড়াবো বলতে পারেন না। তো তৃণমূলের মতো তো গোয়াজুলাইকের যেমন খুশি সাজর তো দল নয়। পিসি ভাইপোকে যে খুশি করতে পারলো, কে বেশি টাকা তুলে দিতে পারে সে অনুযায়ী টিকিট হয়। তো ফলত এই ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা পরিষ্কার সিদ্ধান্ত নেন যে এই সময় ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কার হাতে থাকলে প্রার্থী হিসেবে এই অঞ্চলটা দুর্নীতিমুক্ত করে জয়ী হওয়ার জায়গায় বেশি এগিয়ে যাওয়া সহজ হবে বা লড়াইটা আরও মজবুত হবে। তো সেই ক্ষেত্রেই তারা প্রার্থী নির্বাচন করেছেন। জানি না, এখনও তো বাকি অন্যান্য অনেক ঘোষণা বাকি রয়েছে নাম। সেই ক্ষেত্রে হয়তো পার্টি হিরণকে অন্য জায়গায় কাজে লাগাতেও পারে। একদম দলীয় ব্যাপার যে কে দাঁড়াবেন বা কে দাঁড়াবেন না, সেটা আমরা কেউই ঠিক করি না। যেমন আমি নিজেও জানতাম না যে এবার দল আমাকে দাঁড় করাচ্ছে কি না, বা দাঁড় করালে কোন জায়গা থেকে দাঁড় করাচ্ছে। একদম, মানে আমি শেষ প্রশ্ন বলেছিলাম, তাও একটা প্রশ্ন এখান থেকে উঠেই আসলো যে নিজে বললেন যে এই যে পুরো প্রার্থী তালিকা, এটা দল একদম ডিসাইড করে, কোনো ক্যান্ডিডেট বলে না যে আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো। সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দু জায়গা থেকে দাঁড়াচ্ছেন, এক নিজের গড় নন্দীগ্রাম আর একটা ভবানীপুর। সেটার পিছনে কি কোনো কারণ রয়েছে? ডেফিনেটলি দলের তো একটা কোনো স্ট্র্যাটেজি রয়েছে, না হলে পরিষ্কার সম্মানীয় বিরোধী দলনেতা লড়াকু শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে ভবানীপুর, শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি যেখানে, সেই জায়গায় প্রার্থী হওয়ার দায়িত্বে তো উপনীত করতেন না। তো আমার নিজের মনে হয় যে দেয়ার ইজ হিউজ স্ট্র্যাটেজি, আর সব স্ট্র্যাটেজি নয় না বলাই ভালো, কারণ রাজনীতির ক্ষেত্রে কিছু লড়াইয়ের অস্ত্র সেটা কোমরের পিছনে রাখাই থাক। 2021 ভবানীপুর থেকেই দাঁড়িয়েছিল একদম, যেটা সব থেকে বিষয়, সেইবার কিন্তু মাত্র 27,000 ভোটের কাছাকাছি একটা নাম্বারে হেরে যাওয়া হয়েছিল লাস্ট টাইম। কামব্যাক হলো আবার 2021 পরে 2026। ভবানীপুর নয় কেন, প্রথম প্রশ্ন এইটা। সেকেন্ড হচ্ছে কি, ভবানীপুরে এবার যেটা নাম বাদ গেছে, সেই নামবাদের নাম্বারটাও হিউজ। তাহলে ভবানীপুর নয় কেন, রুদ্রনীল ঘোষ কেন দাঁড়াচ্ছে হাওড়া শিবপুরে? প্রথম কথা হচ্ছে যে ভবানীপুরে 2021 লুঠের নির্বাচন কিভাবে হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং অত্যাচার কিভাবে হয়েছিল প্রত্যেকটি মানুষের মনে আছে। এবং তারপর ভবানীপুরে যখন প্রায় 46,000 নাম বাদ যায়, আমি হেরেছিলাম 28,000-এ। এবং এই 46,000 যে ভোট যা বাদ গেল, যা ভুয়ো, সেই ভোটগুলোই কার্যত রুদ্রনীল ঘোষের এগেনস্টে তৃণমূলের তরফ থেকে পড়েছিল। অর্থাৎ এই ভুয়ো ভোটে যে ভবানীপুর থেকে তৃণমূল জিতেছিল তা সবার কাছে স্পষ্ট। কিন্তু এই লড়াইটাকে আরও জোরদার করবার জন্য ভবানীপুর থেকে আমার থেকেও জোরদার প্রার্থী শুভেন্দু অধিকারী, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, তাকে মনোনীত করেছেন দল।
এবং এর থেকে আনন্দের কিছু হতে পারে না। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমি বরাবরই আমার নিজের মাটিতে ফিরতে চাইছিলাম, নিজের বাড়িতে ফিরতে চাইছিলাম, যেখানে আমার পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে, ফিরতে চাইছিলাম। তো ফলত কোথাও যেন, আর যেহেতু নিজে আমি খুব বাড়তিভাবে আমার জেলাটাকে বড্ড ভালোবাসি, হাওড়াকে, তো ফলত সেই ক্ষেত্রে আমার সঙ্গে যে লড়াইতে শুধুমাত্র একা রুদ্রনীল ঘোষ নয়, তার বন্ধুরা লড়বেন, তার প্রতিবেশীরা লড়বেন, তার বাবা মায়ের সঙ্গে কাজ করা যে শিক্ষক কুলও লড়বেন, এটা তো বলাই বাহুল্য। আর আমি বললাম যে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সামাজিক কাজ ছোটোবেলা থেকে কেটেছে হাওড়াতে, থিয়েটার সবটাই। আর এই অন্যায়ের বিরুদ্ধে সবাই লড়তে চাইছেন, এবং যেহেতু হাওড়ায় আমার গতিবিধি সামাজিক কাজে ছোটোবেলা থেকেই বরাবর স্ট্রং ছিল, সেটা হাওড়ার বহু মানুষ জানেন, তারাই লড়বেন। এবং ফলত সেই কারণেই আপনি স্ট্র্যাটেজি বলুন, স্ট্র্যাটেজি, আর যদি মনে করেন যে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেওয়া, যে এমএলএকে খুঁজতে হবে না যে কোথায় গেল রে, ঠিক আছে, যদি মানুষ আশীর্বাদ করেন, অবশ্যই করবেন বলে আমরা আশা রাখি। ভারতীয় জনতা পার্টির কাছে সেই বিশ্বাসটা মানুষই দিয়েছেন। তো ফলত সেই কারণেই হাওড়া, এবং আমি দারুণ আনন্দিত যে আমি আমার যত পুরনো প্রতিবেশী, পুরনো বন্ধু, পুরনো বান্ধব, পুরনো মানুষজন, তাদের যন্ত্রণার সঙ্গে নিজের যন্ত্রণাকে এক করে লড়াই করতে পারবো। একদম যেটা হলো, তো যেটা নিজেও বললে যে তাহলে শুভেন্দু অধিকারীকে কোনো সাজেশন দেওয়া আছে, কারণ লাস্ট টাইম তুমি ভবানীপুর থেকে দাঁড়িয়েছিলে, এবার শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন, শুভেন্দু অধিকারীকে কোনো সাজেশন দেবে কি না? আর হাওড়ায় যেহেতু লাস্ট টাইম যে গ্যাপটা ছিল প্রায় 30,000-এর কাছাকাছি, 32,000-এর কাছাকাছি গ্যাপ ছিল, তো সেখান থেকে রতিনদার থেকে কোনো সাজেশন তুমি নেবে কি না? দেখো, প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা জায়গারই নিজস্ব একটা ভৌগোলিক অঙ্ক থাকে, যেমন এটা ঠিক, ঠিক তেমনই পরিবেশ অনুযায়ী কিন্তু এই সামাজিক বা ভৌগোলিক বা আঙ্কিক যে বিষয়টা, সেটা বদলায়। 2021-এ যে ছলচাতুরি তৃণমূল করতে পেরেছিল সর্বত্র, যাদের মূল উপাদান ছিল হচ্ছে ভুয়ো ভোট, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন SIR হতে দেব না, অর্থাৎ ভোটার তালিকা থেকে ভুয়ো বা ডাবল কার্ড ভোটার বা ভুতুড়ে ভোটার, তাদের নাম কাটতে দেব না। আমার মনে হয় যে এই বন্দোবস্ত যদি 2021-এ হয়ে যেত, তো তাহলে ভবানীপুরে রুদ্রনীল ঘোষও জিতত বিজেপির পতাকা নিয়ে, এবং হাওড়া থেকে সম্মানীয় ডক্টর রথীন চক্রবর্তী তিনিও জিতে যেতেন, বা অন্যান্য বহু জায়গায় বিজেপি যেভাবে জিতত, বিজেপির সরকার তৈরি হয়ে যেত। কিন্তু তৃণমূলের এই মুখোশটাকে তৃণমূল নিজেই খুলে দিয়েছে। আমরা জানি না যে ভোটার লিস্ট থেকে যা যা নাম বাদ যাচ্ছে তা কোন দলের ভোটার, আমরা কেউই জানি না। কিন্তু তৃণমূল আগে থেকে জেনে বসে রয়েছে যে ওই ভুয়ো ভোটগুলো আমার, তাই তারা প্রথম থেকে দাবি তুলেছিল SIR হতে দেব না। অর্থাৎ জীবিত যে ভোটার, তার সঙ্গে সঙ্গে তার মারা যাওয়া বাবা মাও স্বর্গ থেকে নেমে এসে ভোট দিচ্ছেন। যার ভোটার কার্ড ডাবল, যিনি একটা ভোটার কার্ড ল্যাপস করবার জন্য দিয়েছেন, ভাড়া উঠে গেছেন বা বিবাহ হয়ে গেছে কোনো মহিলাদের, তারা চলে গেছেন বা অন্য রাজ্যে চলে গেছেন কেউ, সেই ভোটার কার্ডটাকে ল্যাপস না করে সরকারি অফিসারদের দিয়ে সেটাকে নিজেদের কাছে রেখে সেই ভোটগুলো তারা ইউজ করে জিততেন। সেই গুড়ে বালি পড়ে গেছে। তো ফলত দেখুন, অসততার রাস্তায় আপনি 2-1 দিন বেঁচে থাকতে পারবেন। মানুষের সঙ্গে অন্যায় করে হুমকি দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষকে বেকার বানিয়ে 8,000 স্কুল বন্ধ করে শিক্ষকদের চাকরি চুরি করে আপনি কলার তুললেও একদিন আপনাকে সময়ের অলিন্দে পরাজিত হতেই হবে। 2021-এ ভবানীপুর থেকেই দাঁড়িয়েছিল একদম, যেটা সব থেকে বিষয়, সেইবার কিন্তু মাত্র 27,000 ভোটের কাছাকাছি একটা নাম্বারে হেরে যাওয়া হয়েছিল লাস্ট টাইম। কামব্যাক হলো আবার 2021-এ পরে 2026। ভবানীপুর নয় কেন, প্রথম প্রশ্ন এইটা। সেকেন্ড হচ্ছে কি, ভবানীপুরে এবার যেটা নাম বাদ গেছে, সেই নাম বাদের নাম্বারটাও হিউজ। তাহলে ভবানীপুর নয় কেন, রুদ্রনীল ঘোষ কেন দাঁড়াচ্ছে হাওড়া শিবপুরে? প্রথম কথা হচ্ছে যে ভবানীপুরে 2021-এ লুঠের নির্বাচন কিভাবে হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং অত্যাচার কিভাবে হয়েছিল প্রত্যেকটি মানুষের মনে আছে। এবং তারপর ভবানীপুরে যখন প্রায় 46,000 নাম বাদ যায়, আমি হেরেছিলাম 28,000-এ। এবং এই 46,000 যে ভোট যা বাদ গেল, যা ভুয়ো, সেই ভোটগুলোই কার্যত রুদ্রনীল ঘোষের এগেনস্টে তৃণমূলের তরফ থেকে পড়েছিল। অর্থাৎ এই ভুয়ো ভোটে যে ভবানীপুর থেকে তৃণমূল জিতেছিল তা সবার কাছে স্পষ্ট। কিন্তু এই লড়াইটাকে আরও জোরদার করবার জন্য ভবানীপুর থেকে আমার থেকেও জোরদার প্রার্থী শুভেন্দু অধিকারী, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, তাকে মনোনীত করেছেন দল,
এবং এর থেকে আনন্দের কিছু হতে পারে না। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমি বরাবরই আমার নিজের মাটিতে ফিরতে চাইছিলাম, নিজের বাড়িতে ফিরতে চাইছিলাম, যেখানে আমার পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে, ফিরতে চাইছিলাম। তো ফলত কোথাও যেন, আর যেহেতু নিজে আমি খুব বাড়তিভাবে আমার জেলাটাকে বড্ড ভালোবাসি, হাওড়াকে, তো ফলত সেই ক্ষেত্রে আমার সঙ্গে যে লড়াইতে শুধুমাত্র একা রুদ্রনীল ঘোষ নয়, তার বন্ধুরা লড়বেন, তার প্রতিবেশীরা লড়বেন, তার বাবা মায়ের সঙ্গে কাজ করা যে শিক্ষক কুলও লড়বেন, এটা তো বলাই বাহুল্য। আর আমি বললাম যে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সামাজিক কাজ ছোটোবেলা থেকে কেটেছে হাওড়াতে, থিয়েটার সবটাই। আর এই অন্যায়ের বিরুদ্ধে সবাই লড়তে চাইছেন, এবং যেহেতু হাওড়ায় আমার গতিবিধি সামাজিক কাজে ছোটোবেলা থেকেই বরাবর স্ট্রং ছিল, সেটা হাওড়ার বহু মানুষ জানেন, তারাই লড়বেন। এবং ফলত সেই কারণেই আপনি স্ট্র্যাটেজি বলুন, স্ট্র্যাটেজি, আর যদি মনে করেন যে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেওয়া, যে এমএলএকে খুঁজতে হবে না যে কোথায় গেল রে, ঠিক আছে, যদি মানুষ আশীর্বাদ করেন, অবশ্যই করবেন বলে আমরা আশা রাখি। ভারতীয় জনতা পার্টির কাছে সেই বিশ্বাসটা মানুষই দিয়েছেন। তো ফলত সেই কারণেই হাওড়া, এবং আমি দারুণ আনন্দিত যে আমি আমার যত পুরনো প্রতিবেশী, পুরনো বন্ধু, পুরনো বান্ধব, পুরনো মানুষজন, তাদের যন্ত্রণার সঙ্গে নিজের যন্ত্রণাকে এক করে লড়াই করতে পারবো। একদম যেটা হলো, তো যেটা নিজেও বললে যে তাহলে শুভেন্দু অধিকারীকে কোনো সাজেশন দেওয়ার আছে, কারণ লাস্ট টাইম তুমি ভবানীপুর থেকে দাঁড়িয়েছিলে, এবার শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন, শুভেন্দু অধিকারীকে কোনো সাজেশন দেবে কি না? আর হাওড়ায় যেহেতু লাস্ট টাইম যে গ্যাপটা ছিল প্রায় 30,000-এর কাছাকাছি, 32,000-এর কাছাকাছি গ্যাপ ছিল, তো সেখান থেকে রতিনদার থেকে কোনো সাজেশন তুমি নেবে কি না? দেখো, প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা জায়গারই নিজস্ব একটা ভৌগোলিক অঙ্ক থাকে, যেমন এটা ঠিক তেমনই পরিবেশ অনুযায়ী কিন্তু এই সামাজিক বা ভৌগোলিক বা আঙ্কিক যে বিষয়টা, সেটা বদলায়। 2021-এ যে ছলচাতুরি তৃণমূল করতে পেরেছিল সর্বত্র, সেটা ভবানীপুরে যেমন আমার সঙ্গে করেছিল, ঠিক তেমনই কিন্তু শিবপুরে রতিনবাবুর সঙ্গে করেছিল। যাদের মূল উপাদান ছিল হচ্ছে ভুয়ো ভোট, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন SIR হতে দেব না, অর্থাৎ ভোটার তালিকা থেকে ভুয়ো বা ডাবল কার্ড ভোটার বা ভুতুড়ে ভোটার, তাদের নাম কাটতে দেব না। আমার মনে হয় যে এই বন্দোবস্ত যদি 2021-এ হয়ে যেত, তো তাহলে ভবানীপুরে রুদ্রনীল ঘোষও জিতত বিজেপির পতাকা নিয়ে, এবং হাওড়া থেকে সম্মানীয় ডক্টর রথীন চক্রবর্তী তিনিও জিতে যেতেন, বা অন্যান্য বহু জায়গায় বিজেপি যেভাবে জিতত, বিজেপির সরকার তৈরি হয়ে যেত। কিন্তু তৃণমূলের এই মুখোশটাকে তৃণমূল নিজেই খুলে দিয়েছে। আমরা জানি না যে ভোটার লিস্ট থেকে যা যা নাম বাদ যাচ্ছে তা কোন দলের ভোটার, আমরা কেউই জানি না। কিন্তু তৃণমূল আগে থেকে জেনে বসে রয়েছে যে ওই ভুয়ো ভোটগুলো আমার, তাই তারা প্রথম থেকে দাবি তুলেছিল SIR হতে দেব না। অর্থাৎ জীবিত যে ভোটার, তার সঙ্গে সঙ্গে তার মারা যাওয়া বাবা মাও স্বর্গ থেকে নেমে এসে ভোট দিচ্ছেন। যার ভোটার কার্ড ডাবল, যিনি একটা ভোটার কার্ড ল্যাপস করবার জন্য দিয়েছেন, ভাড়া উঠে গেছেন বা বিবাহ হয়ে গেছে কোনো মহিলাদের, তারা চলে গেছেন বা অন্য রাজ্যে চলে গেছেন কেউ, সেই ভোটার কার্ডটাকে ল্যাপস না করে সরকারি অফিসারদের দিয়ে সেটাকে নিজেদের কাছে রেখে সেই ভোটগুলো তারা ইউজ করে জিততেন। সেই গুড়ে বালি পড়ে গেছে। তো ফলত দেখুন, অসততার রাস্তায় আপনি 2-1 দিন বেঁচে থাকতে পারবেন। মানুষের সঙ্গে অন্যায় করে হুমকি দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষকে বেকার বানিয়ে 8,000 স্কুল বন্ধ করে শিক্ষকদের চাকরি চুরি করে আপনি কলার তুললেও একদিন আপনাকে সময়ের অলিন্দে পরাজিত হতেই হবে।